So in the last class, we discussed the root locus technique and all the rules of the root locus, how to draw the root locus. We discussed with the help of some numerical problems. So in that, we found that there are several rules. How many rules we have discussed? কতগুলো রুল বলো তো আমরা ডিসকাস করেছিলাম? 9 নাম্বার। নটা। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সবাই জিনিসটাকে সিনসিয়ারলি দেখছো বা পড়ছো, বিকজ যদি ভাবো যে এটা অনলাইন পরীক্ষা হবে, somehow will manage, then I should tell you that you are wrong, because পরীক্ষার সময় কোয়েশ্চেন যেটা হবে সেটা কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা কোয়েশ্চেন হবে। ফলে পরীক্ষার সময় যে বন্ধুর দেখে করে দেবে বা somehow will manage, বই দেখেও করে দেবে, সেটা হবে না কিন্তু একদম। সুতরাং তোমাদের বলবো ভালো করে আরেকবার, তোমাদের ওয়ার্ন করে দিচ্ছি যে নেক্সট উইকে তোমাদের ক্লাস টেস্ট আছে, both in electrical machines and linear control systems. And the control system এ তো numerical problems বেশি থাকবে, তোমরা জানো। তো সেখানে কিন্তু সবারই আলাদা আলাদা কোয়েশ্চেন হবে, তো সেইভাবে তোমরা প্রিপেয়ার করো। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো জিনিসটা বুঝতে অসুবিধা হয়, বারবার বলছি ক্লাসে জিজ্ঞেস করো যদি কোথাও অসুবিধা হয়। লাস্ট ক্লাসেই আমি দেখেছিলাম যে তোমাদের রেগুলার ক্লাস হওয়া সত্ত্বেও তোমাদের অবস্থা খুবই নড়বড়ে, মানে কেউই জানো না ইনফ্যাক্ট যে কোথায় আমরা রয়েছি, কি কোনটা পড়ানো হচ্ছে বা এরকম কিছু। হ্যাঁ, তো সেই যে জায়গাগুলো আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব রিকভার করার চেষ্টা করো। ওকে, তো যাই হোক, আজকে আমরা একটা ট্রান্সফার ফাংশন নেব যেটা জিরো রয়েছে। এতদিন যে ট্রান্সফার ফাংশন গুলো নিয়েছিলাম সেটার একটাও জিরো নেই। আশা করি তোমরা জিরো মানেটা বোঝো এখন, কি তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সুরজিৎ মান্না বলতে পারবে জিরোটা কি? What do you mean by zero of a transfer function? সুরজিৎ মান্না। Yes, sir. Yes, sir. Lucas wrote change equation when k is varied from 0 to infinity. আমি কি জিজ্ঞেস করেছি? কোশ্চেনটা শুনেছো নাকি কিছুটা হাতের কাছে লেখা আছে সেটাই বলে দিতে হবে? আমি কোশ্চেনটা করেছিলাম what do you mean by zero, what is the zeros of a transfer function? That was my question. ওকে, আশা করি সুরজিৎ ক্লাসে নেই, ও অন্য জগতে রয়েছে। আমি আপাতত ক্লাসে ফিরে আসি। না, ক্লাসে থাকলে তুমি কোয়েশ্চেনটা শুনতে পাওনি এটা হয় না। ক্লাসে যদি থাকো তাহলে কোশ্চেনটা শুনতেই পাওনি, তুমি আর অন্য কিছু বলছো, সেটা তো হয় না। না, যে জন কে, JOHN, জন, হু ইজ জন? হু ইজ জন? সুব্রতর কথা কিছু শুনতে পাচ্ছি না, অন্য কেউ বলো জনকে চেনো কিনা? স্যার জন বলে আমাদের ব্যাচে কেউ নেই স্যার, জন বলে আমাদের ব্যাচে কেউ নেই স্যার।
এই জনটিকে দেখো স্যার আমাদের কাছে পার্টিসিপেন্ট জন লিস্টে বলে কেউ নেই। সেটা বুঝতে পারছি, কিন্তু সে তো জয়েন করেছে, সে লিংক পেলো কি করে? যদি নাই থাকে সে লিংকটা পেলো কি করে? জানি না সে স্যার, ওনারা যিনি জন নামে জয়েন করেছেন ওনার মাইক ওপেন আছে, উনিও মনে হয় বলতে চাইছেন হয়তো। চ্যাটে লিখলেও হবে যদি স্পাইক খারাপ থাকে। আর যদি মনে হয় যে নামটা চেঞ্জ করবে, সে রিনেম অপশনে গিয়ে নামটা চেঞ্জও করতে পারে, কোনো অসুবিধা নেই। স্যার সুব্রত টাইপ সুব্রত 0, স্যার টাইপ জিজ্ঞেস করিনি আমি। টাইপ 0 টাইপ। আমি টাইপ জিজ্ঞেস করিনি, টাইপ 0 জিজ্ঞেস করিনি। আমি যে জিরোস হবে ট্রান্সফার ফাংশন। গোপাল শীল গোপাল শীল সুব্রতই জন নামে জয়েন করেছে, ডুয়াল আইডেন্টিটি। এখন আর উল্টে পাল্টে হবে না, ক্লাসে আসার আগে এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো পড়া উচিত, নাহলে এই ক্লাস করার মানেই হয় না কোনো। গোপাল শীল আনমিউট করবে না। আচ্ছা, স্যার আমি বলবো? তোমার প্রথম কথা একটা ডিভাইস থেকে জয়েন করো, ইকো হচ্ছে, ইকো হচ্ছে। সুব্রত তুমি একটা ডিভাইস থেকে জয়েন করো, আমি তো একটাই অ্যাটেন্ডেন্স দেবো, তুমি দুটো ডিভাইস থেকে জয়েন করেছো বলে তো আমি তোমাকে দুটো অ্যাটেন্ডেন্স দেবো না। আমার স্যার মানে পিসির দেখো ইকো হচ্ছে, নিজেই বুঝতে পারছি ইকো হচ্ছে। স্যার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ওই দেখো। হ্যাঁ স্যার আমি বলবো জিরো কাকে বলে? বলো, তুমি একটাকে মিউট করে দাও বা একটা মাইক বন্ধ করে দাও, নাহলে ইকো হবে। দুটো ডিভাইস থেকে ঠিক আছে জয়েন করেছো, কিন্তু একটা ডিভাইস, একটাকে তোমার মাইক বন্ধ করতে হবে বা স্পিকার কিছু একটা করতে হবে, আননেসেসারি ইকো হবে, আমি বারবার বলছি। ঠিক আছে ছেড়ে দাও। আর কেউ বলবে? হ্যাঁ স্যার, বলো। বলছি স্যার আমাদের যে ট্রান্সফার ফাংশন থাকে তার নিউমারেটরের যে রুটস গুলো থাকে সেগুলোকে আমরা জিরোস বলি, আর ডিনোমিনেটর গুলোকে আমরা বলি পোলস। নিউমারেটরের রুটস মানে নিউমারেটরের কি? নিউমারেটরে কি থাকে? নিউমারেটরের যে ইকুয়েশন থাকে, ইকুয়েশন থাকে না তো নিউমারেটর। না না মানে নিউমারেটরের যে নিউমারেটরে এস এর ফাংশন থাকে, ডিনোমিনেটরে হ্যাঁ এটা হ্যাঁ এস এর ফাংশন হবে, ফাংশন থাকে। ইয়েস স্যার ইয়েস স্যার। হুম, আর ডিনোমিনেটরের ইকুয়েশন আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলি, যার রুটস গুলোকে আমরা পোলস বলি। আচ্ছা। তো আমরা যে ট্রান্সফার ফাংশন নিয়েছি সেখানে কোনোটা কি জিরো ছিল? না স্যার, আমরা যেটা করেছি সেইগুলো না কোনোটাতে জিরো ছিল না, জিরো ছিল না। তাহলে একটা যে ম্যাথ ট্রান্সফার গুলো আমরা ফাংশন, করেছি নিউমেরিক্যাল প্রবলেম। হ্যাঁ তাহলে একটা ট্রান্সফার ফাংশন ধরা যাক যেখানে জিরো আছে। ধরো একটা ট্রান্সফার ফাংশন আমি বোর্ডে লিখছি, দেখতে পাচ্ছ তো সবাই আশা করি। হ্যাঁ তাহলে এই ট্রান্সফার ফাংশনটা যেটা আমি লিখছি সেটা সবাই লেখো, লিখে এইটা করার চেষ্টা করো। আহ, এটা একদম ছোট্ট একটা ট্রান্সফার ফাংশন, সেকেন্ড অর্ডার সিস্টেম। ওকে,
তো আমি স্টেপ বাই স্টেপ যাব। ধরো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ স্যার রুটস গুলো বের করতে হবে। হ্যাঁ, কোথায় কোথায় পোল আছে, কোথায় কোথায় জিরো আছে। আহ দাঁড়াও, অনন্য পুরকাইত, একটু আনমিউট করবে? অনন্য পুরকাইত। অনন্য পুরকাইত। অনন্য পুরকাইত এইভাবে ক্লাস করলে আমি ক্লাসে নেই ধরে নেবো। হ্যালো, গোপাল শীলকে আমি ডেকে সাড়া পাইনি, অনন্য পুরকাইতকে ডেকে সাড়া পাচ্ছি না। Somehow they have engaged in a different work, not the class. If you are doing the class, then you have to attend the class wholeheartedly. হুম, তুমি এখানেও রয়েছো ওখানেও রয়েছো, এই ব্যাপারটা তো চলতে পারে না। হ্যালো হ্যালো হ্যাঁ, আমি তো আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো কি জিজ্ঞেস করছি আমি? এই যে সিস্টেমটা আছে এর পোল জিরো গুলো বলো, কোথায় কোথায় পোল আছে, কোথায় কোথায় জিরো আছে। আর না বলতে পারলে লিভ করে যাও ক্লাস থেকে। মোনালিসা ব্যানার্জি, হ্যাঁ স্যার বলুন। কোথায় কোথায় পোল আছে, কোথায় কোথায় জিরো আছে, এই সিস্টেমটা কটা পোল আছে বলো তো? স্যার দুটো পোল। হ্যাঁ। আর আর আরেকটা কি স্যার জিজ্ঞেস করলেন? পোল ছাড়া আর কি দুটো থাকে পোল। ট্রান্সফার ফাংশনে, এইটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ স্যার। আর ইউ ফেসিং দ্য টার্ম ফার্স্ট টাইম? এই না টার্মটা না কি স্যার, প্রথমবার শুনছো? না স্যার, না স্যার, প্রথমবার তাহলে? শুনিনি। তাহলে এত অসুবিধা হচ্ছে কেন বলতে? ওয়ান স্যার, ওয়ান, অর্ডার ওয়ান। অর্ডার জিজ্ঞেস করিনি আমি, টাইপও জিজ্ঞেস করিনি। টাইপ। আমি টাইপও জিজ্ঞেস করিনি, অর্ডারও জিজ্ঞেস করিনি। So this is the situation. Okay. সুবীর কুমার দ, ইয়েস স্যার। বলো কতগুলো জিরো পোল? স্যার, পোল স্যার কতগুলো? দুটো, জিরো জিরো একটা আছে। পোল দুটো, জিরো একটা। তো জিরোটা কোথায় আছে? জিরো -2 স্যার। পোল গুলো কোথায় কোথায় আছে বলতে পারবে? পোলটা স্যার একটু করছিলাম। হ্যাঁ, করো। স্যার -1 প্লাস J1 একটা, -1 -J1 একটা। আচ্ছা, দুটো কমপ্লেক্স কনজুগেট হবে স্যার। হুম। -1 প্লাস মাইনাস কত? যে কত হচ্ছে এটা? 4, তাই তো? মানে 1 হচ্ছে নাকি?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার ঠিক লিখেছি দেখো, তাহলে পোল জিরো গুলো বেরিয়ে গেল, তার মানে হচ্ছে এম কত আর এন কত। এমটা কি বলি, এমটা দিয়ে কি 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 কাকে ডিনোট করি, এম দিয়ে নাম্বার অফ পোল, 0 স্যার 0 না নাম্বার নাম্বার অফ অফ পোল। পোল। আর এন, নাম্বার আর এন দিয়ে নাম্বার অফ জিরোস। তাহলে এমটা কত 2, এন কত এমটা 2 আর এটা 1। 1। ওকে, আর কি আছে ফার্স্ট স্টেপে, আর কি আছে, আর কি কি ক্যালকুলেট করতে হয় বলো। তাহলে ফার্স্ট স্টেপে অন্তত আমরা প্লটটা আঁকা শুরু করতে পারি। তাহলে কোথায় কোথায় লোকেশন পোল গুলো আছে, স্যার পেয়ে যাবো। হ্যাঁ কোথায় কোথায় পোল আছে, তাহলে এটা যদি -1 হয় আর এটা যদি +1 হয়, এটা যদি -1 হয় জে অ্যাক্সিস এর ওপর, তাহলে এইখানে একটা যেমন পোল আছে, তাহলে এখানে একটা পোল আছে, ঠিক মিরর ইমেজ। তাহলে আমরা পোল গুলোকে আঁকতে পারি, এইখানে একটা পোল আছে, এইখানে একটা পোল আছে, আর -2 তে কি আছে, -2 তে একটা 0 আছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এস প্লেন, যেখানে আমরা রুট লোকাসটাকে প্লট করি। ওকে, বোঝা গেছে সবার? আচ্ছা, এবার আরেকটা জিনিস করি, ফার্স্ট স্টেপেই মনে হয় ওটা রয়েছে, সেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিসে কোথায় কোথায় লোকাস আছে সেটা আমরা বার করার চেষ্টা করি, তাই না? বুঝতে পেরেছো? তাহলে এখানে বলো তো রিয়েল অ্যাক্সিসে কোথায় লোকাস রয়েছে। রিয়েল অ্যাক্সিসের উপর একটাই তোমার রুট আছে এবং সেটা 0। এখানে রিয়েল অ্যাক্সিসের উপর কোনো পোল নেই, রিয়েল অ্যাক্সিসে একটাই রুট আছে এবং সেটা 0, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এবার বলো যে রিয়েল অ্যাক্সিসের উপর কোথায় লোকাস আছে। বলো। তো ডান দিকে দেখলে তো কিছু তো মানে ওই পয়েন্ট থেকে ডান দিকে তো কিছু নেই, যা থাকবে তাহলে ওই ওই -1 থেকে লেফট সাইডে থাকবে। -1 থেকে লেফট সাইডে, ডান দিকে -1 থেকে না স্যার, ডান মানে দিকে তাকালেও মাইনাস তো কিছু নেই। নেই, দুদিকে স্যার কিছু নেই স্যার, হ্যাঁ, কোথাও কিছু নেই, কোনো শুধু একটা পোর্শন জিরো নেই। জিরো রয়েছে শুধু। হ্যাঁ, জিরোটাও তো একটা না রুট। স্যার, মানে রিয়েল অ্যাক্সিস, হ্যাঁ জিরোটা রয়েছে স্যার, হ্যাঁ, জিরোটাকেও -2 তে। কনসিডার করতে হবে। আচ্ছা স্যার। জিরো বা পোল যে কোনো রুট থাকলেই হবে, ডান দিকে যে কোনো রুট ইভেন নাম্বার থাকতে হবে। তাহলে বলো এবার কোথায় তাহলে লোকাসটা থাকবে এখানে। কেউ বলতে পারছো না? -2 এর স্যার লেফট সাইডে। -2 এর লেফট সাইডে, তাহলে -2 টু ইনফিনিটি এদিকে লোকাস থাকবে। তার কারণ হচ্ছে তোমার এই এই গ্রিন জোনটা থেকেই একমাত্র তুমি যদি ডান দিকে তাকাও তাহলে তুমি অড নাম্বার অফ পোল বা 0 পাবে। তাহলে এখানে যেহেতু পোল নেই তাহলে অড নাম্বার অফ 0 পাচ্ছ, আর অ্যারোটা এদিকে হবে, যেহেতু আমরা জানি যে রুট লোকাস সবসময় 0-তে এন্ড করে, 0-তে গিয়ে শেষ হয়, সেই জন্য অ্যারোটা 0-র দিকে হয় সবসময়। পোল থেকে আমরা দেখেছি আগে যে পোল থেকে যখন কোনো লোকাস বেরোয় তখন অ্যারোটা আউটওয়ার্ড হয়, কিন্তু 0-র ক্ষেত্রে অ্যারোটা ইনওয়ার্ড হয়, মানে 0-র দিকে থাকে। তাহলে এটাই একমাত্র ডিসাইড করতে পারি এখান থেকে যে রিয়েল অ্যাক্সিসে কোথায় লোকাস থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে
রুল 2 তে কি বলছে মনে আছে? রুল 2 তে কি বলছে? কোন জিনিসটা বার করার কথা বলছে? এটি নাম্বার অফ অ্যাসিম্পটোটস না অন্য কিছু? ভালো করে দেখো, আগের দিনে ক্লাস নোটটা দেখো ভালো করে। রুল 2 টা কি বলছে? তাড়াতাড়ি, আমি তো ইনফাইনাইট টাইম ধরে বসে থাকতে পারবো না। রুট 2 তাতে যদি বলে নাম্বার অফ কোন অ্যাসিম্পটোট, প্লট ছিল স্যার? হ্যাঁ নাম্বার অফ অ্যাসিম্পটোট স্যার, নাম্বার অফ অ্যাসিম্পটোট। তাহলে নাম্বার অফ অ্যাসিম্পটোট সেটা কি করে পাবো? m minus n। নাম্বার অফ অ্যাসিম্পটোটস ইকুয়ালস টু m মাইনাস n। তাহলে এক্ষেত্রে কি হবে? একটাই হবে। আর কি রয়েছে 2 নম্বর রুলে? নাম্বার অফ অ্যাসিম্পটোটস তো বেরিয়ে গেল। অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস আছে, সেন্ট্রয়েড বা অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস। সেন্ট্রয়েডটাতে স্যার তার পয়েন্ট পরের পয়েন্টে দেখো সেন্ট্রয়েড। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট নিশ্চয়ই আছে এখানে। হ্যাঁ স্যার। তাহলে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস গুলো কি করে বার করবে? 180 ইন্টু 2q প্লাস 1, এখানে কিউটা ডিভাইড বাই হচ্ছে ডিভাইড বাই হচ্ছে গিয়ে m minus n। m মাইনাস n। আর এখানে কিউ এর ভ্যালু কত হবে? একটাই হবে, কেননা একটা অ্যাসিম্পটোট আছে। তাহলে কিউ এর ভ্যালু শুধু 0 হবে, আর কোনো ভ্যালু হবে না। আমরা জানি 0 1 2 এইরকম ভাবে ভ্যারি করে কিউ এর ভ্যালু, কিন্তু যেহেতু একটাই অ্যাসিম্পটোট তাহলে কিউ এর ভ্যালু 0 হবে। তাহলে কিউ এর ভ্যালু 0 বসালে হ্যাঁ ম্যাডাম, আচ্ছা তাহলে এখানে একটাই অ্যাসিম্পটোট আছে আর অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটটা 180 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে বুঝতেই পারছো যে একটাই এখানে অ্যাসিম্পটোট থাকবে, সেটা 180 ডিগ্রি এদিকে আছে।
এটাই হচ্ছে ওই অ্যাসিম্পটোটস এর একটাই যে অ্যাসিম্পটোটস তার ডিরেকশন হচ্ছে 180 ডিগ্রি। এখানে সিগমা সিটা বার করাও যায়, নাও মানে বার করাটাই ভালো হবে। সিগমা সিটা কি তাহলে? সেন্ট্রয়েডটা কি করে বার করতে হয়? হ্যাঁ বলো। পোলস মাইনাস জিরো, Summation of pole minus সামেশন অফ 0. পোলস। তাহলে সামেশন অফ পোল মানে কি? -1 প্লাস, ওকে, -1 প্লাস J1 -1 মাইনাস J1, আর J গুলো সবসময় কেটে যায়, সুতরাং লিখলে হয় না লিখলে হয় মাইনাস অফ -2, যেহেতু পোলটা এখানে মাইনাস, ডিভাইডেড বাই m মাইনাস nটা 1, তাহলে কত হচ্ছে? +2 -2। তাহলে সিগমা সিটা কি হচ্ছে? 0. 0 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে হচ্ছে সিগমা সি, এটা সিগমা সি। এখান থেকে এই অ্যাসিম্পটোটসটা তৈরি হয়ে এদিকে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাসিম্পটোটস এর ডিরেকশন। বুঝতে পেরেছো? তার উপর দিয়ে তোমার একটা তো আমরা পেয়েই গেছি যে অ্যাসিম্পটোটস মানে একটা অ্যারো এদিকে হবে আর একটা অ্যারোতে এদিকে হবে, বোঝা যাচ্ছে। অ্যাসিম্পটোটস মানে সেটা ইনফিনিটিতে যাচ্ছে, টেন্স টু ইনফিনিটি। কে টেন্স টু ইনফিনিটির জন্য এদিকে যাচ্ছে, তাহলে একটা অ্যারো অবশ্যই এদিকে হবে আর একটা অ্যারো 0 এর দিকে হবে। ওকে, তাহলে সেন্ট্রয়েড হয়ে গেল। 4 নম্বর রুলে কি আছে? 4 নম্বর রুলে কি আছে? Breakaway points. Breaking point, breakaway point. আচ্ছা, ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা তাহলে আমরা কি করে বার করব বলো? ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা হচ্ছে কি করে বার করতে হয়? ডিকে ডিএস ইকুয়ালস টু 0 করে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট বার করতে হয়। তুমি নিশ্চয়ই জানো, আমরা করেছিলাম আগের দিন। তাহলে কে টা আমরা কি করে বার করব বলো? এই যে এখানে আমাদের দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। এটা কি ওপেন লুপের না ক্লোজ লুপের ট্রান্সফার ফাংশন? স্যার এখানে তো ওটা ওপেন মানে এটা +1টা তো প্লাস এটাতে নেই। হ্যাঁ, তাহলে ক্লোজ লুপের ট্রান্সফার ফাংশন কি? 1 প্লাস এইটা ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ক্লোজ হ্যাঁ লুপের ট্রান্সফার ফাংশন, তাই না? 0. তাহলে 1 প্লাস জিএস হ্যাঁ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ক্লোজ লুপের ট্রান্সফার ফাংশন। সেটা করলে কি দাঁড়ায়? 1 প্লাস কে এস প্লাস 2 0। সেটা করলে কি দাঁড়ায়? a স্কোয়ার প্লাস 2s প্লাস 2 প্লাস ks প্লাস 2k প্লাস টু 0। এটাই হচ্ছে ক্লোজ লুপ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা ডিকে ডিএস বের করতে হবে। হ্যাঁ, না এটা ডিকে ডিএস না, এখান থেকে কে টা বার করতে হবে। হ্যাঁ কেটা কে। হ্যাঁ, এখান থেকে কে টা, তার নাহলে তো কার ডেরিভেটিভ করব, তাই না? আগে তো কে টা বার করতে হবে, তার ডেরিভেটিভ হবে। হ্যাঁ আমরা দেখি এখান থেকে কে টা কি হয়। তাহলে এখান থেকে তো কে টা বুঝতেই পারছো, কে টা হবে তোমার মাইনাস অফ স্কোয়ার প্লাস 2s প্লাস 2 মাইনাস ডিভাইডেড বাই 2s ডিভাইড s+2। ঠিক আছে, এবারে এটা ডেরিভেটিভ করো, ডিকে ডিএস করো, 0 করো। যখনই 0 থাকবে, আগের দিন বলেছিলাম 0 থাকলে কিন্তু ডিকে ডিএস টা বড় হয়ে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কেননা নিচে একটা রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে ডিকে ডিএস করলে কি হচ্ছে দেখো, করো, করতে পারবে তোমরা?
এটা হচ্ছে ডেরিভেটিভ। ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ, এটা যদি ইউ একটু মনে করে দেখো সবাই, এটা ইউ বাই ভি যদি হ্যাঁ, হয়, হ্যাঁ, তাহলে U by V। ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ হ্যাঁ, বাই ইউ স্কোয়ার, সরি ভি স্কোয়ার। স্কোয়ার, বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4s প্লাস 2s প্লাস 4 প্লাস 4 মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস 2s, স্কোয়ার প্লাস মাইনাস 2s। এই হচ্ছে, দেখো দেখে নাও সবাই মিলিয়ে নাও। এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে নিজেদের যথেষ্ট ভাবে, আর না হলে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। এই একটা সাবজেক্ট যেখানে পাস করাটা কিন্তু তোমাদের ক্ষেত্রে এখন যে কন্ডিশনে অধিকাংশ তোমরা রয়েছো, সেক্ষেত্রে এই সাবজেক্টটা পাস করাটা সত্যি ডিফিকাল্ট। আমি দেখতেই পাচ্ছি যে এখানে 2-3 জনের বেশি এই সাবজেক্টটা পাস করতে পারবেন। তাহলে স্কোয়ার, এস এর টার্ম গুলো দেখো কত আছে, 6 আছে আর 2 আছে, তাহলে 4 বেসিক্যালি। আর কনস্ট্যান্ট টার্ম কি আছে, 2। প্লাস 2 আছে। এটা আমি ঠিক লিখেছি তো? হ্যাঁ, তাহলে ব্রেক অ্যাওয়ে কোথায় হচ্ছে, বলো? মাইনাস বি প্লাস মাইনাস 16 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে কি হচ্ছে, রুট গুলো দুটো রুট হবে এখানে। কি কি রুট হচ্ছে, একটা হচ্ছে -2 প্লাস তোমার এটা এখান থেকে কি হচ্ছে বলে 16 মাইনাস মানে 12, 12 মানে 3 4 যা 12, তাহলে 4 মানে 4√3, মানে 4টা কেটে যাবে, 2 কেটে যাবে, √3 হবে, তাই না? হ্যাঁ, √3 হচ্ছে। তাহলে এখানে দুটো রুট হবে, -2 প্লাস √3 -2 মাইনাস √3। এটা কিন্তু ইমাজিনারি হবে না, যেহেতু বি স্কোয়ারটা 4ac এর চেয়ে বড় আছে। হ্যাঁ, তাহলে 1.732, তাই না? তাহলে দুটো রুট কি কি হচ্ছে, হিসাব করো, ক্যালকুলেট করো। তাড়াতাড়ি বলবে, ক্যালকুলেটর নিয়ে বসবে। ইনফাইনাইট টাইমের জন্য একটা প্রবলেম নেই, ইনফাইনাইট টাইম আমরা ওয়েট করতে পারবো না, সিলেবাস অনেক পিছিয়ে আছে। একটা হচ্ছে স্যার 0.267 0.268 মাইনাস মাইনাস 0.268। আরেকটা আর একটা আছে স্যার -3.73। এটা তো 1.732 -2 মানে -3.73। এর মধ্যে কোনটা ভ্যালিড, কোনটা গ্রিন সিগন্যাল পাবে, সেটা কি করে বুঝবে? রিয়েল অ্যাক্সিস এর এটা উপর স্যার বলেছে। ওর রিয়েল এক্সিস, হ্যাঁ হ্যাঁ, যেখানটা মানে আছে গ্রিন জোনে কোনটা রয়েছে এর মধ্যে, -3.732 না -2. 3.73. তাহলে এইটা হচ্ছে গ্রিন সিগন্যাল পেল। তাহলে এইটা হচ্ছে, নিচেরটা হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট, রিয়েল ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। ব্রেকআপ পয়েন্ট। তাহলে -3, এটা -1 -2 -3, মানে এই রকম জায়গায় একটা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট রয়েছে, এরকম জায়গায় একটা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট রয়েছে, যেখানে ডিকেডিএস 0 হয়ে গেল 4 নম্বর রুল। আচ্ছা, আর তারপরে বলো, নেক্সট রুল বলে যাও তাড়াতাড়ি। 5 নম্বর রুল, Angle of departure. অ্যাঙ্গেল অফ ডিপারচার। এখানে অ্যাঙ্গেল অফ ডিপারচার লাগবে কি লাগবে না সেটা বলো, কি বলেছিলাম আগের দিন? না স্যার লাগবে না। কেন লাগবে না? এখানে তো লাগবেই অ্যাঙ্গেল অফ ডিপারচার।
আচ্ছা আচ্ছা স্যার, এটা ইমাজিনারি অ্যাক্সিসে না থাকলে লাগবে না। ইমাজিনারি অ্যাক্সিসে না, কমপ্লেক্স এই প্লেনে দুটোতে- যদি থাকে, রুট থাকে, তবে অ্যাঙ্গেল অফ ডিপারচার লাগবে। এখানে কমপ্লেক্স প্লেনেই তো রুট গুলো রয়েছে, এটাতে দেখো রিয়েল অ্যাক্সিসে হলে লাগতো না, হ্যাঁ সবগুলো সবগুলো যদি কমপ্লেক্স রিয়েল প্লেনে অ্যাক্সিসে দুটো। থাকতো, তাহলে এটা কমপ্লেক্স প্লেনে হ্যাঁ। রয়েছে, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ডিপারচার না লাগবেই। না, হ্যাঁ এখানে তো অ্যাঙ্গেল অফ ডিপারচার লাগবেই, হ্যাঁ কেননা দুটো রুট কমপ্লেক্স প্লেনে রয়েছে। তাহলে এইটা একটা রুট, এটা একটা রুট, যারা কমপ্লেক্স প্লেনে রয়েছে। তাহলে সেখান থেকে তো আমাদের কোনো রুল নেই যে কোন দিকে রুট লোকাস বেরোবে, সেটা বোঝার কোনো উপায় নেই, তাই না? তো সেইটা আমাদের বার করতে হবে, কোন দিকে লোকাসটা বেরোবে। বুঝতে পেরেছো আমার প্রশ্নটা? এদিকে বেরোবে না এদিকে বেরোবে না এদিক দিয়ে বেরোবে না এদিক দিয়ে বেরোবে না এদিক দিয়ে বেরোবে না এদিক দিয়ে বেরোবে, আমরা জানি না তো। কি বুঝতে পেরেছো? সেইটা আমাদের বার করতে হবে যে কত অ্যাঙ্গেলে, মানে এই রিয়েল অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে এটা বেরোবে, মানে কত অ্যাঙ্গেলে এটা বেরোবে, সেটা তো আমাদের জানার কোনো উপায় নেই। সেই জন্য আমাদের ওই অ্যাঙ্গেল অফ ডিপারচারটা বার করতে হবে, কত অ্যাঙ্গেলে রুট লোকাসটা ডিপার্ট করবে পোল থেকে। আমরা জানি রুট লোকাস সবসময় পোল থেকে ডিপার্ট করে, শুরু হয় পোল থেকে, ও জার্নি শুরু হয়, জিরোতে গিয়ে শেষ হয় অথবা ইনফিনিটিতে গিয়ে শেষ হয়। যদি জিরো পায় জিরোতে শেষ হবে, আর যদি সাফিসিয়েন্ট জিরো না থাকে তাহলে ইনফিনিটিতে শেষ হবে। যেমন এখানে দেখো, এখানে লোকাস কটা শুরু হবে, যতগুলো পোল রয়েছে ওপেন লুপ পোল, তাহলে দুটো পোল রয়েছে, দুটো লোকাস শুরু হলো। দুটো। এবার কতগুলো ইনফিনিটিতে যাবে, সেটা হচ্ছে একটা তো জিরো পেয়ে গেছে, তাহলে একটা জিরোতে চলে যাবে আর একটা ইনফিনিটিতে যাবে। ওই দুটোর হিসেব হচ্ছে একটা জিরোতে যাবে আর একটা ইনফিনিটিতে যাবে। ওকে, এবার অ্যাঙ্গেল অফ ডিপারচারটার ফর্মুলা কি আগের দিন বলেছিলাম? হ্যাঁ 5p is equal to plus minus 2q plus 1 এটা কি হয়ে গেল না? হ্যাঁ বলো, 5p plus minus 2q প্লাস মাইনাস 2q, মানে ওই ধরে নাও যে 5p ইকুয়ালস টু 180। 180 degree হ্যাঁ, plus 180 degree plus 5 5টা কি? 5টা হচ্ছে কি অ্যাঙ্গেল কন্ট্রিবিউশন, ওই পোলের হ্যাঁ ওপর হ্যাঁ বাকিদের অ্যাঙ্গেল from কন্ট্রিবিউশন। পজিটিভ যেটা হ্যাঁ, তাহলে এই পোলের ওপর অ্যাঙ্গেল কন্ট্রিবিউশন হ্যাঁ। কত? এই পোলের ওপর এই যে নিচের পোলটা আছে তার অ্যাঙ্গেল কন্ট্রিবিউশন কত? এই পোলের ওপর এটা এই তো হচ্ছে স্যার আপনার সবসময় 90 ডিগ্রি, তার যে কমপ্লেক্স কনজুগেট পোল তার অ্যাঙ্গেল কন্ট্রিবিউশন degree সবসময় হচ্ছে। 90 ডিগ্রি। আরেকটা রুট আছে এইটা, আরেকটা রুট হচ্ছে এইটা, তার অ্যাঙ্গেল কন্ট্রিবিউশন হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে। এইটা 45 ডিগ্রি হচ্ছে, কেননা এই অ্যাক্সে এটা 45 এটা degree। সমান, তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে সোজা হয়ে গেল। দুটো ভ্যালু সমান আছে। হ্যাঁ, তাহলে টোটাল অ্যাঙ্গেল কন্ট্রিবিউশন কি করে বার করবো বলো? পোলের ক্ষেত্রে অ্যাঙ্গেল কন্ট্রিবিউশনটা কি ধরা হয়? পোলের ক্ষেত্রে কি ধরা হয়? তাহলে একটা আছে 90, পোলের ক্ষেত্রে সব পজিটিভ ধরা হবে। না পোলের ক্ষেত্রে নেগেটিভ ধরা হয়। বলে মনে করে আচ্ছা দেখো, মানে পোলের ক্ষেত্রে নেগেটিভ, মানে নিচের থেকে উপর দিয়ে, হ্যাঁ নিচের থেকে উপরের দিকে যাবে, তাহলে আমরা সবসময় নেগেটিভ ধরবো, আর ডিনোমিনেটর যেহেতু রয়েছে। আর এটা পজিটিভ ধরা হয়। তাহলে কত দাঁড়ালো? মাইনাস 45 ডিগ্রি, তাই না? তাহলে 5p টা কত দাঁড়ালো? 180 মাইনাস তাহলে হচ্ছে 180 মাইনাস 41 135। 135, তাহলে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে লোকাসটা বেরোবে। বুঝতে পেরেছো? তাহলে লোকাসটা যে বেরোবে কত অ্যাঙ্গেলে বেরোবে? এখান থেকে 135 ডিগ্রি, মানে অলমোস্ট এরকম জায়গায়, তাই না? এটা হচ্ছে 135 ডিগ্রি, যেভাবে লোকাসটা বেরোবে। সিমিলারলি এখানেও ওটা একদম মিরার ইমেজ হবে, ওটা যদি ওদিক দিয়ে ওইভাবে বেরোয় তাহলে এটা এদিক দিয়ে বেরোবে। এটা যদি এইভাবে বেরোয় এটা ঠিক এইভাবে বেরোয়, এটার অ্যাঙ্গেল আর ক্যালকুলেট করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল অফ ডিপারচার হয়ে গেল। নেক্সট কি আছে? 6 নম্বর রুল কি আছে?
ক্রসিং রুট লোকাস অ্যাক্সিস ভ্যালু যে যে জায়গায় মানে ক্রস করছে রুট লোকাস অ্যাক্সিসটাকে, ওটা আমাদের উইথ দা জে ডাব্লিউ অ্যাক্সিস, মানে যে ওমেগা অ্যাক্সিসটাকে যে জায়গায় ক্রস করছে সেই পয়েন্টটা ভ্যালু অফ হুম এখানে কি মানে ওদিকে এস ঘুরছেই আর না কে এর ভ্যালুটা বের করতে হবে আর কি। হ্যাঁ এখানে এটা ওখানে না ক্রসই হচ্ছে করবে না না তো তার স্যার। যে ওদিকে ঘুরছে না, সুতরাং ওইটা আমাদের বার করার দরকার নেই। তাহলে দেখো এখানে লোকাসটা কিরকম হবে, ওকে স্যার ওকে। তাহলে এটা এদিকে ঘুরে আসছে, ঘুরে সেটা কোন দিকে যাবে, তাকে শেষ তো হতে হবে নয় ইনফিনিটিতে নয় জিরোতে, তাহলে এটাকে এটা এদিকে গেলেও একে ঘুরে আসতে হবে, জিরোতে আসবে। হ্যাঁ জিরোতে ঘুরে আসতে হবে, মানে এইভাবে একে আসতে হবে, একেও এইভাবে আসতে হবে, এই আসার পর এখানে ব্রেক অ্যাওয়ে হবে, যেহেতু ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা আমরা আগেই বার করেছি, এইভাবে আসবে, এখানে ব্রেক অ্যাওয়ে হবে, হয়ে একটা জিরোতে গিয়ে এন্ড হবে, হ্যাঁ আর একটা ইনফিনিটিতে এন্ড হবে, বুঝতে পেরেছো? এখানে কে দিস ইজ দ্য কমপ্লিট রুট লোকাস, একটা জিরোতে শেষ হবে, একটা ইনফিনিটিতে শেষ হবে। বোঝা গেল? তো এইভাবে আমরা তোমার রুট লোকাস ড্র করতে পারি রুল গুলো দিয়ে। তাহলে এটা আমরা কি করে বুঝলাম যে জিওমেট্রিক অ্যাক্সিস ক্রস করছে না? তার কারণ হচ্ছে দেখো ওর এন্ড পয়েন্ট গুলো কোথায় রয়েছে, -2 তে আর মাইনাস ইনফিনিটিতে, দুটোই তো নেগেটিভ অ্যাক্সিসে রয়েছে, তাহলে এটা কেন পজিটিভ হাফে যাবে? নেগেটিভ অ্যাক্সিসে রয়েছে। হ্যাঁ মানে ওর লোকাস গুলোর এন্ড পয়েন্ট তো যাবে না রয়েছে তো। সব নেগেটিভ অ্যাক্সিসে, তাহলে কেন ও খামোখা পজিটিভ হাফে যাবে? তাহলে স্যার এটাকে আমরা পুরো স্টেবল সিস্টেম বলতে পারি। হ্যাঁ এটা কমপ্লিটলি স্টেবল সিস্টেম ফর নো ভ্যালু অফ কে, মানে দিস ইজ অ্যাবসলিউটলি স্টেবল সিস্টেম। এটা পড়েছিলাম no না value। কন্ডিশনালি স্টেবল সিস্টেম আর অ্যাবসলিউটলি স্টেবল সিস্টেম, এটা কন্ডিশনাল স্টেবল সিস্টেম না, এটা অ্যাবসলিউট এটা স্টেবল absolute। সিস্টেম, মানে কে যে কোনো ভ্যালুর জন্য, কে 0 টু ইনফিনিটি যে কোনো ভ্যালুর জন্যই রুটের ভ্যালু গুলো সবসময় নেগেটিভ ভাবে থাকে। আগের সিস্টেম গুলো কি পেয়েছিলাম যে কে এর কোনো একটা ভ্যালুর জন্য ওটা জিওমেট্রিক অ্যাক্সিস কে ক্রস করে রাইট হাফে চলে আসছে, কিন্তু Cross করে এখানে সেরকম কোনো জোন নেই, এখানে রাইট হাফে কখনোই লোকাস গুলো যাবে না, ফলে এটা অ্যাবসলিউটলি স্টেবল সিস্টেম আমরা বলতে পারি, কন্ডিশনালি স্টেবল সিস্টেম নয়। বলো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। বলো। স্যার ধরুন যদি এখানে আপনি এখানে যেহেতু আমার মানে একটা জিরো রয়েছে আর দুটো যদি তিনটে পোল হয় তাহলে আমার দুটো ইনফাইনাইটের দিকে যেত। তিনটে পোল থাকলে হ্যাঁ দুটো ইনফিনিটিতে যেত, লোকাস পুরো চেঞ্জ হয়ে যেত তিনটে পোল থাকে। হুম হ্যাঁ তাই তখন একটা হয়তো মেবি রিয়েল অ্যাক্সিসে থাকতো, সেক্ষেত্রে আমি তোমরা একটা আমার ওদিকে মানে রাইট সাইডে। একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটা যে কোনো একটা ট্রান্সফার ফাংশন বলো, যে কোনো একটা ট্রান্সফার ফাংশন, any transfer function with zero pole etc, anyone, যে কেউ একটা ট্রান্সফার ফাংশন বলো। ধরুন স্যার আপনি আগের দিন যেটা করাচ্ছিলেন কে বাই s ইন্টু s প্লাস 3 s স্কোয়ার প্লাস 2s প্লাস 2। এটা তো আগের বার করেছি আগের দিন, ওটা ছাড়া বলো, ওটা তো হ্যাঁ হয়ে গেছে, ওটাই। ওটা হয়ে গেছে। কে ইন্টু বলো আচ্ছা ওটা ছিল থার্ড, ওটা ছিল যে কোনো একটা ট্রান্সফার ফাংশন বলো, দেখো যে কিভাবে এটা প্রসিড করতে হয়। এটা তো আমি বলে দিলাম তাই তোমরা করছো, যে কোনো একটা ট্রান্সফার ফাংশন, আমি ডিটেইলসটা আঁকবো না, তোমরা ড্র করবে। ধরুন আচ্ছা s প্লাস 1 করুন। হুম s প্লাস 1, s ইন্টু s প্লাস 1, আর উপরে Into- কিছু জিরো থাকবে না থাকবে না? না না ওপরে স্যার 0 দিন স্যার। উপরে জিরো দিন স্যার, মানে একটা জিরো ছাড়া তো আচ্ছা বলো অনেক তাহলে s কটা প্লাস হয়েছে। কত করব, 3?
এস প্লাস হ্যাঁ করে দিন স্যার। 3 হ্যাঁ আচ্ছা আর নিচে আর কিছু পোল থাকবে সেকেন্ড অর্ডার কোনো পোল হ্যাঁ আরো দিন স্যার স্কোয়ার একটা স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার হ্যাঁ প্লাস প্লাস 3s 3s প্লাস 2 বা 3 যা যে কোনো দিন। আচ্ছা প্লাস 2 ধরো ঠিক আছে হুম। তাহলে শুরুটা অন্তত আমাদের করতে হবে তাহলে এখানে পোল কটা রয়েছে কটা পোল আছে বলো 1 2 3 4 4টা পোল তাই তো এবার এটা সবাই চারটে, নিশ্চয়ই হ্যাঁ এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে পোল গুলো কি একটা তো জিরোতে খুব ইজিলি বলা যায় আর একটা -1 এ হ্যাঁ আচ্ছা আর -1 এ সেকেন্ড অর্ডার গুলো কোথায় রয়েছে -3 প্লাস মাইনাস √9 -3 plus -8 কি 9 - 8 না বাই 2 তাহলে হচ্ছে কি হ্যাঁ -3/2 প্লাস মাইনাস √1/2 তাহলে এটা বার করো কোথায় কোথায় আছে ভ্যালু গুলো বার করো তাড়াতাড়ি বলো আমার আর একটাই জিরো আছে এখানে সেটা হচ্ছে -3 এই এনটা একটাই জিরো 3/2 √1 মানে 1ই ধরে না 1/2 আর কি হাফ এটা খুব সোজা তো ওটা স্যার 1 একটা -1 একটা -1 আর একটা -1 একটা হচ্ছে -2 একটা -1 একটা -1 আর একটা -2 -2 -2 -1 আর -2 হুম -1 এ দুটো পোল আছে হ্যাঁ 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 স্যার মানে ইকুয়েশন হ্যাঁ, জানি স্যার। হয়েছে সেই হিসেবে তো এটাই আসছে দুটো -1 আচ্ছা ঠিক আছে এটা একটু টিপিক্যাল হয়ে গেল দুটো একই পোল আছে যাই হোক কোনো অসুবিধা নেই তাহলে সিগমা জে ওমেগা কোথায় কোথায় পোল আছে লোকেট করি জিরোতে একটা পোল আছে -1 এ দুটো পোল আছে তারপর হুম ডবল -2 তে একটা পোল রয়েছে এই হচ্ছে 2 তে চারটে পোল এই হচ্ছে চারটে পোল আচ্ছা নেক্সট হচ্ছে জিরো কোথায় আছে জিরো আছে আরো এদিকে যে গিয়ে জিরো হচ্ছে 0 -3 হ্যাঁ -3 ঠিক আছে আচ্ছা এবার রিয়েল অ্যাক্সিসের এই পোল গুলো কোথায় কোথায় থাকবে যে জানো কোথায় থাকবে বলো এখানটায় থাকবে মানে এখান থেকে ডান দিকে তাকালে একটা পোল রয়েছে হ্যাঁ তারপরের হাফটায় থাকবে হুম না কেন নয় দুটো না, হয়ে যাবে থাকবে স্যার না তিনটে দুটো আছে এটা দুটো তো তিনটে হচ্ছে স্যার তিনটে তাহলে এখানেও ডবল ও থাকবে হ্যাঁ স্যার রাইট দুটো এখানেও হ্যাঁ থাকবে 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 আর জিরো থেকে পোলের মধ্যে থাকবে এই জিরোটা মাইনাস না যেহেতু থাকবে না করে থাকবে না, চারটে চারটে হচ্ছে তাহলে চারটে হয়ে চারটে যাচ্ছে হয়ে যাবে স্যার। তারপর আবার এখানে থাকবে এখানে হ্যাঁ এই ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে অ্যাসিম্পটোটস কতগুলো হবে m - n তার মানে কত হুম 3 তিনটে তিনটে Three. অ্যাসিম্পটোটস মানে অ্যাঙ্গেল গুলো মুখস্থের মতো ধরে নিতে পারো 120 ডিগ্রি একটা হবে হ্যাঁ 100 হুম 120 না তোমার কি বলে 60 ডিগ্রি একটাতে হবে 180 ডিগ্রিতে হবে ওই হিসেব করে দেখে নিও তোমরা এরমই হবে আর একটা হচ্ছে তোমার -60 ডিগ্রি মানে হচ্ছে 300 ডিগ্রি এই তিনটে Minus. অ্যাসিম্পটোটস তাহলে অ্যাসিম্পটোটস গুলো আচ্ছা সেন্ট্রয়েড একটা বার করতে হবে সেন্ট্রয়েড তো বার করতেই পারো
সেন্ট্রয়েডটা কি হবে? সেন্ট্রয়েডটা খুব সোজা ক্যালকুলেট করা। সেন্ট্রয়েডটা হচ্ছে 0 প্লাস 0 -1 -1 -1 -1 -2 প্লাস 3 বাই 3, তাহলে -1 মানে -4 প্লাস 3 মানে -1 বাই 3, কি তাই তো? দেখে নাও -1/3। -1, হ্যাঁ হ্যাঁ, তাহলে -1/3 মানে হচ্ছে এরকম কোন একটা জায়গায় সিটা। তাহলে এখান থেকে তোমার এই তিনটে অ্যাসিম্পটোটস তৈরি হবে, এই একটা, এই একটা, আর এই একটা। এই তিনটে অ্যাসিম্পটোটস, এগুলো হচ্ছে অ্যাসিম্পটোট গাইডলাইন। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে রিয়েল অ্যাক্সিসের উপর পোলগুলো আমরা তো পেয়েই গেছি। তাহলে একটা এই আসছে, একটা এই আসছে, ব্রেকআওয়ে পয়েন্ট কোথায় হবে? স্যার এটা যে আপনি 0 থেকে লেফট সাইড, ওটা তো আমার এটা হ্যাঁ একটু ডান দিকে তো আসবে 0টার ক্ষেত্রে। হ্যাঁ, স্যার কি বলেন স্যার, কোন ব্রেক ব্রেকআওয়ে পয়েন্ট কোথায় থাকবে? এখানে দেখো, এটা টিপিক্যাল প্রবলেম। এখানে ব্রেকআওয়ে পয়েন্ট বার করতে গিয়ে দেখবে অনেকগুলো ব্রেকআওয়ে পয়েন্ট বেরোবে। এই ব্রেকআওয়ে পয়েন্টটা যদি না ঠিকঠাক বার করতে পারো, তাহলে এই লোকাসটা বোঝাই যাবে না লোকাসটা কিভাবে হবে। কেননা তার কারণটা হচ্ছে যে লোকাসটা যে পয়েন্টটাতে ডাবল রুট আছে সেটা ইটসেলফ একটা ব্রেকআওয়ে পয়েন্ট। ডবল রুট থাকা মানে হচ্ছে ইটসেলফ ব্রেকআওয়ে পয়েন্টের কনসেপ্টটা কি? ব্রেকআওয়ে পয়েন্ট মানে হচ্ছে সেখানে মাল্টিপল রুট, একই জায়গায় দুটো রুট এলে তবে সেটাকে ব্রেকআওয়ে পয়েন্ট রয়েছে বলে। কিন্তু এখানে শুরু থেকেই দেখো দুটো রুট এক জায়গায় রয়েছে, তাই শুরুতেই ওখানে একটা ব্রেকআওয়ে পয়েন্ট রয়েছে। তাহলে একটা সলিউশন অবশ্যই তোমরা -1 পাবে ব্রেকআওয়ে পয়েন্ট, আর বাকিগুলো হয়তো অন্য কোনো রুট আসবে। বুঝতে পেরেছো? তো সেইটা তাহলে তোমাদের কিন্তু করে দেখতে হবে যে ব্রেকআওয়ে পয়েন্ট কোন দিক মানে কত আসছে, তার বেসিসে কিন্তু এই রুট লোকাসটা ডিসাইডেড হবে। বুঝতে পেরেছো? তবে যাই হোক, আলটিমেটলি একটা লোকাস এদিক দিয়ে যাবে, একটা লোকাস এদিক দিয়ে যাবে, আর একটা লোকাস এখানে কোথাও একটা ব্রেকআওয়ে, ঠিক আগের মতো ব্রেকআওয়ে পয়েন্ট হয়ে একটা লোকাস এদিকে যাবে আর একটা লোকাস এদিকে যাবে। ওকে, একটা তো স্যার 0-তে যাবে, হ্যাঁ, আর বাকি তিনটে টুয়ার্ডস ইনফাইনাইট। আমার যতদূর মনে হচ্ছে যে লোকাসটা যেরকম হবে সেটা হচ্ছে এইরকম। So you have to check whether I am correct or not. এখানে আরেকটা আমার খুব সম্ভবত মনে হচ্ছে এখানে একটা কমপ্লেক্স ব্রেকআওয়ে পয়েন্ট হবে। এরকম একটা কমপ্লেক্স ব্রেকআওয়ে পয়েন্ট হবে, সেখান থেকে একটা ব্রাঞ্চ এদিকে আসবে, একটা ব্রাঞ্চ এদিকে যাবে, আর এখান থেকে একটা ব্রাঞ্চ এদিকে যাবে, একটা ব্রাঞ্চ। You have to check this problem. ওকে, যাই হোক, তাহলে এইরকম তোমরা রুট লোকাসটা যে কোনো একটা ট্রান্সফার ফাংশন নিয়ে তার রুট লোকাসটা এক্সারসাইজ করতে পারো যে কিভাবে রুট লোকাসটা আমরা পাচ্ছি। ওকে, স্যার এই যে জায়গাটা একটা বলুন স্যার, যেটা আপনি পাথগুলো মানে সম্ভাব্য পাথগুলো আঁকলেন কিভাবে যাবে, মানে এই পয়েন্টটা জাস্ট। হ্যাঁ, এই যে বললাম না ব্রেকআওয়ে পয়েন্ট, এই যে যখনই কম মানে একটা ব্রেকওয়ে পয়েন্ট থেকে, হ্যাঁ বলো। ধরুন এখানে তো দুটো আমার পাচ্ছি, যে এখানে একটা ব্রেকওয়ে পয়েন্ট রয়েছে যেখানে মাল্টিপল রুটস রয়েছে একই পয়েন্টে। মাল্টিপল রুট রয়েছে, সেই জন্য তো ব্রেকআওয়ে পয়েন্টটা মানে তোমার মানে বোঝাটা অসুবিধা হচ্ছে যে একই পয়েন্টের দুটো রুট মানে হচ্ছে ওখানে অলরেডি ব্রেকআওয়ে হয়ে রয়েছে শুরু থেকে, হ্যাঁ প্লাস হ্যাঁ হ্যাঁ আরো যে রিয়েল অ্যাক্সিসে সিঙ্গেল যে রুট গুলো রয়েছে
সেইগুলোর জন্য তো ব্রেকআওয়ে হবে, কেননা তারা তো পরস্পরের দিকে আসছে, তাদের লোকাস গুলো তো পরস্পরের দিকে আসছে, তাদের জন্য একটা ব্রেকআওয়ে হবে, তাই না? হুম। তো হুম। সেই জন্য আমাদের তা- ব্রেকআওয়ে পয়েন্টটা ডিকেডিএস টা না বার করলে ইকুয়ালস টু 0 সলিউশনটা না করলে জাস্ট অবজার্ভ করে আমরা বলে দিতে পারবো না। কিছু কিছু ট্রান্সফার ফাংশন আছে যেগুলোকে আমরা জাস্ট অবজার্ভ করে বলে দিতে পারি রুট লোকাসটা কিরকম হবে। এই পার্টিকুলার ট্রান্সফার ফাংশনটা যেহেতু মানে অনেকগুলো রুট কাছাকাছি রয়েছে, so here without doing the solution for DKDS 0 or without determining that breakaway points, exact breakaway points, we can't say that how exactly the root locus will be. Okay, বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে এ রয়েছে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস। ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস, তো ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিসটা কি? ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিসটা হচ্ছে, দেখো তোমরা আরেকটা পার্ট যেটা সায়ন্তন স্যার পড়াচ্ছেন, নিশ্চয়ই উনি একটা টার্ম ইউজ করেন, সেটা হচ্ছে টাইম ডোমেন অ্যানালিসিস। এই কথাটা কি উনি বলেছেন তোমাদের? টাইম ডোমেন অ্যানালিসিস। হ্যাঁ, তাহলে ওখানে সবকিছু দেখবে টাইমের ফাংশন এবং গ্রাফটা যেটা আঁকা হচ্ছে ভার্সেস টাইম, এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে কোনো ইনপুট বা আউটপুট, কি তাই তো? বুঝতে পেরেছি আমি কি বলছি? হ্যাঁ স্যার। মানে তোমার টাইম ডোমেনে যেটা হয় যে একটা, ধরো আমি একটা স্টেপ ইনপুট দিয়েছি, হ্যাঁ, স্টেপ ইনপুটটা তো তোমরা জানো একটা টাইমের ফাংশন, এবং সেটা তোমার কি বলে তোমার এর সাথে সাথে জাস্ট আ মিনিট, স্টেপ ইনপুট দিলে আউটপুটটা কি হবে সেইটা আমরা যখন প্লট করি সেটাকে বলা হয় আউটপুট রেসপন্স প্লট উইথ রেসপেক্ট টু টাইম। যেমন ধরো একটা ফার্স্ট অর্ডার সিস্টেম আছে, হ্যাঁ, ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে আমরা রেসপন্সটা কিরকম পাবো? যদি একটা স্টেপ ইনপুট দিই তাহলে আউটপুটটা কিরকম হবে? এটা এত অসুবিধা করছে। বলো, একটা স্টেপ ইনপুট দেখতে পাচ্ছ তোমরা গ্রাফ, মানে এই যে এটা বোর্ডটা না? হ্যাঁ স্যার, দেখুন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এরকম একটা রেসপন্স পাবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট রেসপন্স। মানে সিস্টেমটা কিরকম ভাবে রেসপন্স করছে, মানে তার আউটপুটটা কি হচ্ছে সেটাকে আমরা বলি রেসপন্স। তাহলে এটাকে আমরা বলি স্টেপ রেসপন্স। স্টেপ রেসপন্স কথাটার মানে হচ্ছে সিস্টেমে আমি একটা ইনপুট দিয়েছি হুইচ ইজ স্টেপ, ঠিক আছে, সিস্টেমে একটা ইনপুট দিয়েছি হুইচ ইজ স্টেপ, তাহলে আউটপুটটা কিরকম হবে, টাইমের সাথে সাথে আউটপুটটা কিরকম ভ্যারি করবে, তো দ্যাট ইজ কল্ড দ্য স্টেপ রেসপন্স। তো এই কার্ভটা যখন আমরা ড্র করছি তখন কিন্তু টাইম ভার্সেস ড্র করছি। সিমিলারলি একটা যদি সেকেন্ড অর্ডার সিস্টেম হয় তাহলে তার রেসপন্সটা কিরকম হবে সেটা তার ড্যাম্পিং রেশিওর উপর ডিপেন্ড করে। যেমন সিস্টেমের রেসপন্সটা এরকম হতে পারে, আস্তে আস্তে অসিলেট করে করে এখানে স্টেডি হতে পারে, অথবা সিস্টেম রেসপন্সটা খুব স্লোলি এখানে পৌঁছতে পারে। সেটা ডিপেন্ড করছে তার একটা প্যারামিটার যেটাকে আমরা জিটা বলি, ড্যাম্পিং রেশিও বলি, তার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, এই সমস্ত জিনিসই কিন্তু আমরা টাইমের সাথে সাথে পাই, মানে টাইমের সাথে সাথে ড্র করি। এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ধরো একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। ফার্স্ট অর্ডার সিস্টেম মানে ধরো কে বাই বা এটা 2 বাই এস প্লাস 1, 2 বাই এস প্লাস 1 ফার্স্ট অর্ডার সিস্টেম। ওকে, তাহলে এখানে আমরা কি জানি যে এসটা কি? এসটা একটা কমপ্লেক্স ভেরিয়েবল, সেটা সিগমা প্লাস জি ওমেগা। এই দুটোই তো ভেরিয়েবল, এটাও একটা ভেরিয়েবল, এটাও একটা ভেরিয়েবল। তাহলে একটা কমপ্লেক্স ভেরিয়েবল মানে বেসিক্যালি দুটো রিয়েল ভেরিয়েবল, সিগমা একটা রিয়েল ভেরিয়েবল আর ওমেগা একটা রিয়েল ভেরিয়েবল।
বুঝতে পেরেছো? তাহলে এটাকে যদি আমার সিগমা প্লাস জে ওমেগা টার্মে লিখতে হয় তাহলে তাহলে 2 বাই সিগমা প্লাস জে ওমেগা প্লাস 1 এইভাবে আমাদের লিখতে হবে। বুঝতে পেরেছো? কিন্তু আমরা যখন সলিউশন করি সবসময় দেখি যে একটা সার্টেন টাইম পরে এই অসিলেশনটা ডিকে করে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে অসিলেশনটা ডিকে করে যাচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই যে এই রিয়েল পার্টটা একটা সময় পর এক্সপোনেনশিয়ালের মাথায় থাকে তো, ই টু দি পাওয়ার ধরো মাইনাস সিগমা টি, এইটা মানে হচ্ছে একটা সময় পরে এক্সপোনেনশিয়ালটা ডিকে করে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এই যে রিয়েল টার্মটা, এই এস যে ভেরিয়েবল তার দুটো পার্ট বলেছি, একটা রিয়েল একটা ইমাজিনারি। এই রিয়েল পার্টটা অ্যাকচুয়ালি ওই এক্সপোনেনশিয়ালটাকে দেয়, এক্সপোনেনশিয়াল প্রোফাইলটাকে প্রোভাইড করে। হ্যাঁ, এবং সেটা একটা সময় পর জিরো হয়ে যায়। আমরা বলি যে ট্রানজিয়েন্ট পোর্শন ইজ ওভার, সিগমা জিরো হয়ে গেছে মানে ট্রানজিয়েন্ট পোর্শন ইজ ওভার, and that portion is called the steady state portion. তাহলে steady state portion এ sigma is 0. In steady state sigma becomes 0. তাহলে সিগমা যদি 0 হয় তাহলে এস এর ভ্যালু কি পড়ে থাকে? শুধু জে ওমেগা পড়ে থাকে। হ্যাঁ জে ওমেগা। ঠিক আছে, তাহলে আমরা ওই ট্রান্সফার ফাংশনটাকে লিখতে পারি কি, জে ওমেগা ইকুয়ালস টু 2 বাই জে ওমেগা প্লাস 1। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে স্টেডি স্টেট ডোমেন। তো এইরকম স্টেডি স্টেট ডোমেনের প্রবলেম তোমরা হাজারো করেছো। কোথায় করেছো? এসি অ্যানালিসিস, স্টেডি স্টেট অ্যানালিসিস। কি কোথায়? ধরো একটা আরএল সার্কিট আছে, একটা আরএল সার্কিট রয়েছে, এটা ধরো 10 ওহম, এটা ধরো 0.1 মিলি হেনরি, 0.1 হেনরি। তাহলে এটাকে আমরা কি লিখি? এটাকে 10টা যেমন আছে সেটা লিখি, এটাকে লিখি যে এত ওমেগা এল। তাহলে এটাকে আমরা একটা রিঅ্যাকট্যান্স ফর্মে লিখি। রিঅ্যাকট্যান্স মানে কি? রিঅ্যাকট্যান্স মানে হচ্ছে যে ওমেগা এল। তাহলে সেটার জন্য আমার ওমেগা ভ্যালুটা জানা দরকার। এই ওমেগাটা আমরা কোথা থেকে পাবো? এই ওমেগাটা অ্যাকচুয়ালি পাই যে এখানে একটা ওয়েভ ফর্ম যেটা সাইনুসয়েডাল ইউজ করা হয়েছে, তার ওমেগাটা এখানে চলে আসে, তাই না? তাহলে প্রথম কথা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজটা একটা সাইনুসয়েডাল হতে হবে, ইনপুট ভোল্টেজটাকে একটা সাইনুসয়েডাল হতে হবে, এবং সেই ওমেগাটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, এটা তখন হেনরি থাকবে না, এখানে তখন সবকটাই ওহম হয়ে যাবে। আর এই ভ্যালুটা কি হয়ে যাবে? এই ভ্যালুটা হয়ে যাবে এত ইনটু ওমেগা এত ওহম। এটাকে আমরা রিঅ্যাকট্যান্স বলি। কি এই যে জিনিসটা করছি এটা কিন্তু আমরা স্টেডি স্টেটেই করছি, এবং সেটাকেই আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন বলে থাকি। এই ফ্রিকোয়েন্সি ডোমেনের প্রবলেম আমরা অনেক করেছি। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা কি বার করি? আলটিমেটলি আমরা বার করি যে কারেন্টটা কত। আমরা রিঅ্যাকট্যান্স, হ্যাঁ, কারেন্টটা কত। তাহলে ধরো আমার এখানে আমি 100 ভোল্ট দিয়েছি আর ফ্রিকোয়েন্সি ধরো 50 হার্টজ। তাহলে আমরা কারেন্টটা কি করে বার করবো বলো? তাহলে আমাকে এক্সেলটা বের করতে হবে। হ্যাঁ, এক্সেল তো দুটোকে অ্যাড করে বোঝাই দিলে যাচ্ছে। সিরিজ সার্কিট হয়ে তাহলে যাচ্ছে। কারেন্টটা কত সেটা আমাকে বলো। কারেন্ট আমি বার করবো কি করে? কারেন্টটা হবে ইম্পিডেন্স 100 বের করতে ডিভাইডেড হবে। বাই 100 ডিভাইডেড বাই, ইম্পিডেন্সটা বের করতে হবে আর কি। হ্যাঁ ইম্পিডেন্সটা কি? যে 10 √ প্লাস যে ওমেগা, এটা তাই না? ওমেগাটা কত? 314। হুম ওমেগাটা হচ্ছে 314 314 রেডিয়ান পার সেকেন্ড। 50 হার্টজ মানে 314 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কত হচ্ছে দেখো, 314 ইন্টু 0.01, তার মানে কি 3.14, তাই না? 3.14। 3.14, এই তো, হুম। এটাই তো ইম্পিডেন্স। তাহলে এই আইটা যেটা বেরোচ্ছে সেটা কি কোনো রিয়েল নাম্বার না কমপ্লেক্স নাম্বার? ভালো করে ভেবে দেখো।
ওটা রিয়েল নাম্বার বেরোচ্ছে। না, আইটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার। সেই জন্যই তো আই এর আমরা ম্যাগনিটিউড ফেজ দুটোই বার করি। আই এর ম্যাগনিটিউডটা কি করে বেরোবে? আমরা যেটা আচ্ছা, অ্যাকচুয়ালি আচ্ছা। কারেন্ট বলে থাকি সেটা তো আচ্ছা, তার আচ্ছা, আচ্ছা। ম্যাগনিটিউড। এই ইম্পিডেন্স বলে যেটা আমরা বলে থাকি সেটা তো হ্যাঁ, হ্যাঁ। ইম্পিডেন্সের ম্যাগনিটিউড। ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা আমরা বার করি। কিন্তু ফেজ Yes, যদি yes. ফেজ বলে সেক্ষেত্রে তো আমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফেজটা বার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে tan ইনভার্স 3.14 Tan inverse। ডিভাইডেড বাই 10। বুঝতে পেরেছো? হুম। তাহলে আইটা তো কোনো রিয়েল ভেরিয়েবল হলে তাহলে তো তার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট থাকতো না। কিন্তু বা তোমার এটা কি বলে আর থিটা এই ফর্ম থাকতো না, শুধু আর হতো। তাহলে যেহেতু এখানে অ্যাঙ্গেলও রয়েছে এটাও রয়েছে, সেই জন্য এটা তো বেসিক্যালি একটা কমপ্লেক্স ভেরিয়েবল। আইটা একটা কমপ্লেক্স নাম্বার। কি বুঝতে পারছো সবাই? ওকে স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, অ্যাঙ্গেলটাকে মিস করে গেছি। ঠিক আছে, তাহলে এই যে আইটা অ্যাকচুয়ালি কিসের ফাংশন? আইটা অ্যাকচুয়ালি জে ওমেগার ফাংশন। আইটা যেহেতু জে ওমেগার ফাংশন, সেই জন্য মড আইটাও জে এর ফাংশন, জে ওমেগার ফাংশন, আর ফাইটাও জে ওমেগার ফাংশন। দেখো এই যে 3.14টা কোথা থেকে এলো? ওমেগা থেকে এলো তো। এটা তো বেসিক্যালি ওমেগা ছিল, হ্যাঁ তাই না? এই যে 2 পাই এর এই 314টা ওর কোথা থেকে? ওমেগা থেকে এলো তো। তাহলে দেখো এখানে আই এর মধ্যে ওমেগা ঢুকে রয়েছে, ফাই এর মধ্যে ওমেগা ঢুকে রয়েছে। তাহলে আইটাও ওমেগার ফাংশন, ফাইটাও ওমেগার হ্যাঁ। ফাংশন। কি তাই তো? বুঝতে পেরেছো কি বোঝাতে আচ্ছা। চাইছি? তাহলে এটা যদি 314 না ধরে হ্যাঁ আমরা 1000 ধরতাম, তাহলে কি আই এর আর ফাই এর ভ্যালু একই হতো? বলো আমাকে। এটা ধরো আমি 314 না ধরে 1000 হাজার ধরতাম। ধরলে 1000 ধরলে কি একই আই আর একই ফাই বেরোতো? না। আলাদা হতো। এবার 1000-এর জায়গায় যদি আমি 10,000 ধরতাম তাহলে আলাদা হতো। কি হুম। বুঝতে পেরেছো না বুঝতে পারছো না? ইফ ওমেগা ভ্যারিস, ওমেগার উপর ডিপেন্ড করছে স্যার। হ্যাঁ ইফ ওমেগা ভ্যারিস দেন এটাও ভ্যারি করবে এন্ড এটাও ভ্যারি করবে। কেন এইগুলো সব তো ওমেগার ফাংশন। কি তাই তো? বুঝতে পেরেছো? আচ্ছা। So this variation is called the frequency response. বুঝতে পেরেছো? তাহলে কি কি ভ্যারি করছে? ম্যাগনিটিউড আর ফেজ। ম্যাগনিটিউড ভ্যারি করছে আর ফেজ ভ্যারি করছে। যে অঙ্ক আমরা করে এসেছি এসি অ্যানালিসিসে, সেখানে সব জায়গায় আমরা 50 হার্টজ ধরে গিয়েছি। 50 হার্টজ 50 হার্টজ 50 হার্টজ। কিন্তু 50 হার্টজের জায়গায় যদি 250 হার্টজ হয়, 100 হার্টজ হয়, 1 কিলো হার্টজ হয়, 2 কিলো হার্টজ হয়, তাহলে কি একই ম্যাগনিটিউডের একই ফেজ থাকবে? না, চেঞ্জ হয়ে যাবে। তাহলে না স্যার, থাকবে না। সেটাকেই আমরা বলি ফ্রিকোয়েন্সি রেসপন্স। তাহলে এখানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলটা কি? কোনটা ভ্যারি করছে? টাইম রেসপন্সে দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা টাইম, তাই না? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে ওমেগা। এখানে ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করছে। ওমেগা। এখানে ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করছে। তাহলে ফ্রিকোয়েন্সি ভার্সেস আমাদের কি ড্র করতে হবে? দুটো জিনিস, ম্যাগনিটিউড এবং ফেজ। ওখানে একটাই ছিল, টাইম ভার্সেস আউটপুট রেসপন্স। কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে দুটো জিনিস। তার কারণ হচ্ছে, কেন দুটো জিনিস? তার কারণ হচ্ছে এখানে দুটো জিনিস আছে, ম্যাগনিটিউড এবং ফেজ। তা দুটোকেই আমাকে প্লট করতে হবে। বুঝতে পেরেছো? and that is called the frequency response.
বলো, কার যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। ফ্রিকোয়েন্সি রেসপন্স আইডিয়াটা হয়েছে? মানে সোজা কথা, আমি ফ্রিকোয়েন্সি ভার্সেস এই আই ওমেগাটাকেও প্লট করব, যেটাকে আমরা বলি ম্যাগনিটিউড, আর ফ্রিকোয়েন্সি ভার্সেস ফাইটাকেও প্লট করব। এই দুটো প্লট করব, এরকম একটা প্লট পাবো, এখানে একটা প্লট পাবো। তাহলে সবসময় ফ্রিকোয়েন্সি রেসপন্সে আমরা এরকম দুটো করে প্লট পাবো। একটা কমন ফ্রিকোয়েন্সি রেসপন্স প্লট হচ্ছে বোডে প্লট। ওকে, বোডে প্লট। সেখানে আমরা দেখবো যেমন ফ্রিকোয়েন্সি ম্যাগনিটিউডে প্লট পাবো, সেরকম ফ্রিকোয়েন্সি প্লট পাবো। ওকে, কি বুঝতে পেরেছো এই জিনিসটা? দেখো, এটা বেসিক্যালি আসছে আমাদের এসি অ্যানালিসিস থেকে, স্টেডি স্টেট এসি অ্যানালিসিস, যেটা আমরা সার্কিট থিওরিতে করেছি, যেটা আমরা পাওয়ার সিস্টেমে করেছি, যেটা আমরা মেশিনস এর প্রবলেমে করেছি। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা সব জায়গায় 50 হার্জ ধরে করেছি, বা ওমেগাটাকে 314 রেডিয়ান পার সেকেন্ড ধরে করেছি। এখানে সেই ওমেগাটাকে ভেরিয়েবল ধরে করতে হবে, এটাই হচ্ছে ডিফারেন্স। কেননা এই ওমেগাটাকে ভ্যারি করলে ওই ম্যাগনিটিউড আর ফেজ দুটোই ভ্যারি করে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এই যে ম্যাগনিটিউড আর ফেজ দুটোকে প্লট করাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। কার সাথে? ওমেগার সাথে। ঠিক আছে, তাহলে এই যে আইটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার বলেই তো তার একটা তোমার থাকছে। আচ্ছা দেখো, কেন কমপ্লেক্স নাম্বার? তার কারণ হচ্ছে এটাকে তুমি যদি মানে এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম, বা এটাকে কি ফর্ম বলে, পোলার না রেক্ট্যাঙ্গুলার? আর থিটা ফর্ম। এটা আর থিটা ফর্ম আছে, এটাকে আমরা কি ফর্ম বলি? পোলার ফর্ম না রেক্ট্যাঙ্গুলার ফর্ম? এটাকে বলি পোলার ফর্ম। রেক্ট্যাঙ্গুলার ফর্ম মানে কি? রেক্ট্যাঙ্গুলার ফর্ম মানে হচ্ছে a প্লাস jb। তাহলে হ্যাঁ, a প্লাস jb, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে এই পার্টিকুলার এটার জন্য রেক্ট্যাঙ্গুলার ফর্মটা কি হবে বলো তো? এটা কি? কোনটা স্যার? এই যে i5, এই যে i5 মড i5, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মটা কি হবে? এর ভ্যালুটা কত? মড আই আর থিটা ফর্ম আছে। ধরো ধরো 10 অ্যাম্পিয়ার উইথ অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এটা হচ্ছে মড আই, এটা হচ্ছে 5। এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মটা কি হবে? এটা তো আর থিটা ফর্ম। এই রেক্ট্যাঙ্গুলার ফর্মটা কি হবে? কি করে বার করে বলো? মানে a প্লাস jb ফর্মটা কি হবে? a প্লাস jb এই ফর্মটা কি হবে? কি বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? এটা কি হবে? এটা ওহো, তোমরা মানে এত পিছিয়ে থাকলে তো অসুবিধা। না স্যার, আচ্ছা ঠিক আছে, ভুল মনে পড়ছে। এটা তো রেক্ট্যাঙ্গুলার ফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। তো এইভাবে তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে গেলেই তুমি বুঝতে পারবে বেসিক্যালি ওটা একটা কমপ্লেক্স নাম্বার। বেসিক্যালি ওটা একটা কমপ্লেক্স নাম্বার, সেই জন্য তো আর থিটা ফর্মে লেখা যায় সেটাকে, এবং সেটাকে a প্লাস jb ফর্মেও লেখা যায়। ওকে, তো বোঝা গেল? তো যেগুলো ক্লাসে পড়াচ্ছি এগুলো ডিটেলসে স্টাডি করো। আমি আজকেই তোমাদের সমস্ত মানে ভিডিও যেগুলো পেন্ডিং আছে আমি আজকে আপলোড করে দেবো। হ্যাঁ, তোমরা সবাই নিউমেরিক্যাল প্রবলেমস বই থেকে নিয়ে নিয়ে করো, প্র্যাকটিস করো।
আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়ে যাবে। আগে থেকে আমি তোমাদের ওয়ার্ন করে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, ডাউট বলতে স্যার এই যেটা দিলেন সেটা করলে পরে তারপর ডাউটটা বুঝতে পারবো যে হুম হুম একটা আপনি প্রবলেম করাচ্ছিলেন আজকে যেটা। হুম। হ্যাঁ, ওটা না করলে স্যার ওটাতে একটু প্রবলেম হবে স্যার, মানে হিসাব করতে গিয়ে বুঝতে পারছি। হুম, দেখো দেখো তাহলে ঠিক বললে আছে, আমাকে তাহলে বলো। তখন আপনাকে ইনফর্ম। হ্যাঁ, তখন আমাকে বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর কেউ কিছু বলবে? স্যার বলছে টেস্ট কি যত অবধি হয়েছে মেশিন আর এটা কন্ট্রোলের দুটো রূপ হ্যাঁ, যত অব্দি হয়েছে তত অব্দি। ততটাই হবে। হ্যাঁ, তত অব্দি হবে। ওকে আজকে অব্দি ধরে নাও, আর কালকে মেশিনটা যতটা পড়ি। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে।